আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলা সাহিত্যের আজকের আরও একটি ইউনিক ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, মুরসিয়া সাহিত্য ও সুফি সাহিত্য। দেখো, আমরা সকলেই বিসিএস প্রাইমারি নিবন্ধন অথবা 11 থেকে 20তম গ্রেডের অসংখ্য চাকরির পরীক্ষায় আমরা প্রস্তুতি নেওয়ার জন্যে ব্যস্ত আছি, কিন্তু সঠিক একটি দিক নির্দেশনামূলক ক্লাস আমরা খুঁজে পাই না। বিভিন্ন কোচিং এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, কিন্তু আসলে যদি আমাকে প্রস্তুতি নিতে হয় তাহলে অবশ্যই বেসিক নির্ভর ধারণা থেকে বেসিক থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ আমি এমসিকিউ পরে কখনোই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। সেজন্য বেসিক নির্ভর প্রস্তুতি আমাদের প্রয়োজন। সেই বেসিক নির্ভর প্রস্তুতির জন্য আমাদের আজকের ক্লাসটি রেগুলার ক্লাস আপলোড হচ্ছে আমাদের এই চ্যানেলে। ফেসবুক থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি ফলো দিয়ে ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে দ্রুত শেয়ার করে দিন, কেননা এই ক্লাসগুলো আপনার বেসিককে করবে স্ট্রং, আপনার প্রিপারেশনকে করবে একেবারে সাকসেসফুল। সুতরাং আমরা সকলেই এই ক্লাসের সাথে রেগুলার জড়িত থাকব, যাতে পরবর্তী পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারি, ভালো মার্কস পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যেভাবে আপনাদের ভালো লাগে ক্লাসগুলো, সেই একটা দিক নির্দেশনামূলক কমেন্ট আমাকে জানাবেন, যাতে করে আমি পরবর্তীতে সেভাবে ক্লাসগুলো আপলোড করতে পারি। চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমরা প্রথমে আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে। মঙ্গল কাব্য মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য হলো মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্য হলো মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান। আমি কিন্তু আগেই আলোচনা করছি যে মধ্যযুগটা কিন্তু ধর্মনির্ভর একটা যুগ। এখানে মানুষগুলো ধর্ম নিয়েই বেশি আলাপ কাব্য রচনা করেছে। লেখকগণ ধর্ম নিয়েই বেশিরভাগ কাব্য রচিত হয়েছে। তাহলে মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। এটা মনে রাখতে হবে। আরও একটি কথা যেটা আমি জানিয়ে দিতে চাই যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু বেসিক নির্ভর। আর প্রত্যেকটি পরীক্ষার 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আগে আমরা একটা এই ক্লাসের একটা পিডিএফ শিট আমি আপনাদেরকে উপহার দেব। যদি রেগুলার আপনারা ক্লাসে থাকেন এবং আমাকে কমেন্ট করেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে কমেন্ট করলে আমি এই পিডিএফ শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। যে কাব্য শ্রবণে মঙ্গল হয় আর বিপরীত হয় অমঙ্গল, তাকে বলা হয় মঙ্গল কাব্য। তাহলে যে কাব্য শ্রবণ করলে হয় মঙ্গল আর বিপরীতটা, তার মানে কি শ্রবণে অনীহা প্রকাশ করলে কি হয়, অমঙ্গল হয়, তাকে বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। বিসিএস এর বিগত বিসিএস প্রশ্নগুলো যদি রিসার্চ করেন অথবা বিগত চাকরির পরীক্ষার প্রশ্নগুলো যদি রিসার্চ করেন, দেখবেন এখান থেকে অনেক প্রশ্ন আপনি কমন পাচ্ছেন। অনেক প্রশ্ন যে মঙ্গল কাব্য রচনার মূল কারণ কি বা কেন মঙ্গল কাব্য রচনা করা হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু বিগত বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় অনেকবার এসছে। মূল কারণ হচ্ছে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যে মনসা ও চণ্ডী দুই দেবতার প্রাধান্য বেশি। তাহলে মঙ্গল কাব্যে কোন দেবতার প্রাধান্য বেশি? সেটা হচ্ছে মনসা ও চণ্ডী। ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম বৈশিষ্ট্য হলো সামাজিক মিথস্ক্রিয়া। ধর্মীয় আরাধনা ধর্ম বিষয়ক আখ্যান, এটা ঠিক আছে, ধর্মীয় আরাধনা মুখ্য বিষয়, কিন্তু এই ধর্মীয় আরাধনা মুখ্য বিষয়, এর মধ্য দিয়ে কিন্তু সামাজিক মিথস্ক্রিয়া, সমাজের আচার আচরণ, রীতিনীতি ইত্যাদি সে সময় ফুটে উঠেছে। সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, আর্থ সামাজিক অবস্থা সে সময়কার এই মঙ্গল কাব্যে ফুটে উঠেছে। এতে তৎকালীন বাঙালির আর্থ সামাজিক ও অর্থনৈতিক জীবনের চিত্র ফুটে উঠেছে। তাহলে মঙ্গল কাব্যে ওই সময়ের কোন চিত্র ফুটে উঠেছে? তৎকালীন বাঙালির আর্থসামাজিক ও অর্থনৈতিক জীবনের চিত্র ফুটে উঠেছে। মঙ্গল কাব্যের বিষয়বস্তু 4টি অংশে বিভক্ত। মঙ্গল কাব্যের বিষয়বস্তু কয়টি অংশে বিভক্ত? 4টি অংশে বিভক্ত, যথা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড ও নরখণ্ড। এটা মনে রাখতে হবে। এটা
একেবারে ফুললি মুখস্থ রাখতে হবে, এটা আদার্স কোনো উপায় নাই। তাহলে মঙ্গল কাব্যের বিষয়বস্তু কয়টি? 4টি। কি কি? বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, নরখণ্ড। তাহলে দেবদেবীর স্তুতিমূলক চৌতিসা মঙ্গল কাব্যের গঠনগত বৈশিষ্ট্যের একটি অংশ। দেবদেবীর স্তুতিমূলক চৌতিসা মঙ্গল কাব্যের গঠনগত বৈশিষ্ট্যের একটি অংশ। আচ্ছা, মঙ্গল কাব্য শ্রেণীগত দিক থেকে দুভাগে বিভক্ত, পৌরাণিক শ্রেণী, লৌকিক শ্রেণী। ঠিক আছে, অনেকগুলো কাব্য আপনি কাব্যের শেষে মঙ্গল মঙ্গল পাবেন, কিন্তু সেগুলো সবগুলা কিন্তু মঙ্গল কাব্য না। ঠিক আছে, মঙ্গল কাব্য হইতে হলে এই বিষয়গুলো থাকতে হবে, চণ্ডী এবং মনসা দুই দেবীর প্রাধান্য থাকতে হবে, এটা ধর্ম বিষয়ক আখ্যান হইতে হবে, গঠনগত বৈশিষ্ট্য দেবদেবীর স্তুতিমূলক চৌতিসা হতে হবে, এবং মঙ্গল কাব্যের বিষয়বস্তু 4টি অংশে বিভক্ত থাকতে হবে, সেটা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, নরখণ্ড। এই বৈশিষ্ট্যগুলো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সেটা মঙ্গল কাব্য হয় না। যেমন গোবিন্দ মঙ্গল আছে, এই গোবিন্দ মঙ্গল আছে, এটা কিন্তু জীবন মঙ্গল কাব্য না। তাহলে এটাকে আপনাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যে কোনটি মঙ্গল কাব্য আর কোনটি মঙ্গল কাব্য নয়। আচ্ছা, এখন মনসা মঙ্গল, মঙ্গল কাব্য অনেকগুলো ধারায় বিভক্ত মনসা, তবে আমরা প্রধান কিছু মঙ্গল কাব্য নিয়ে এখানে আলোচনা করব তোমাদের জন্য, যেগুলো পরীক্ষায় খুব হেল্পফুল হবে তোমাদের জন্য, এবং পরীক্ষায় এখান থেকে অবশ্যই কমন থাকবে। এরকম কিছু মঙ্গল কাব্য নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মনসা মঙ্গল কাব্য নিয়ে। মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা হচ্ছে এই মনসা মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা মনসা মঙ্গল, এটা মনে রাখতে হবে। তাহলে যদি প্রশ্ন করা হয় তোমাদের যে মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা কোনটি, সেটি হচ্ছে মনসা মঙ্গল। সাপের অভিষ্ঠাত্রী দেবী মনসা, সাপের অভিষ্ঠাত্রী দেবী মনসা। তাহলে মনসা কোন কিসের অভিষ্ঠাত্রী দেবী? সাপের। এর আরেক নাম কেতকা বা পদ্মাবতী, এর আরেক নাম কি? কেতকা বা পদ্মাবতী, মনে রাখতে হবে। তাহলে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যের আরেক নাম কি? কেতকা বা পদ্মাবতী। লৌকিক ভয়ভীতি থেকে এ দেবীর উদ্ভব। লোকজন যেভাবে ভয় পাইতো, লোকজনের ভয় পাওয়া থেকেই কিন্তু এই দেবীর উদ্ভব। এই দেবীর কাহিনী নিয়ে রচিত হয় মনসা মঙ্গল কাব্য। এই যে লৌকিক একটা ভয় পাইতো মানুষ, সাপ দেখে ভয় পাইতো, এই সাপের ভয় পাওয়ার কারণে কিন্তু এই এই কাব্যের উদ্ভব হয়েছে, এবং এটা হচ্ছে মনসা মঙ্গল কাব্য। আচ্ছা, কোথাও তা পদ্মপুরাণ নামে পরিচিত। তাহলে এই মনসা মঙ্গল কাব্য কোথাও কি নামে পরিচিত? পদ্মপুরাণ নামে পরিচিত। কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা ও লক্ষিন্দর। বুঝতে পেরেছ? এই মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র কি কি? চাঁদ সওদাগর, বেহুলা ও লক্ষিন্দর। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পূজা দিতে অস্বীকারী বণিক চাঁদ সওদাগরকে দেবী ধনহারা ও পুত্র লক্ষিন্দরকে সর্পদংশনে হত্যা করে। তাহলে চাঁদ সওদাগরকে কেন ধনহারা করা হয়? পূজা দিতে অস্বীকার করায়। কাকে? মনসা মঙ্গল কাব্যে কাকে সর্পদংশনে হত্যা করা হয়? সেটা হলো লক্ষিন্দরকে। ওই যে চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরকে পূজা দিতে অস্বীকার করার কারণে তার ছেলেকে সর্পদংশনে হত্যা করে, এবং চাঁদ সওদাগরকে ধনহারা করে দেয়। এই যে বেসিক একটা ধারণা, এই বেসিক একটা ধারণা না পাইলে কিন্তু ক্লাস আপনাদের কখনোই শুধুমাত্র এমসিকিউ পড়ে ভালো একটা প্রিপারেশন তৈরি হতে পারে না। দেখেন, মঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। মঙ্গল কাব্যের আদিকবি কি? কে? কানাহরি দত্ত। বিষয়বস্তু বিজয়গুপ্তের মনসা মঙ্গল পদ্মপুরাণ সর্বাধিক সমাদৃত। তাহলে বিজয়গুপ্তের মনসা মঙ্গল কারটা? কানাহরি দত্ত আদিকবি, ঠিক আছে, কিন্তু বিজয়গুপ্তের যে মনসা মঙ্গল আছে, যেটার আরেক নাম হচ্ছে পদ্মপুরাণ, এটা সর্বাধিক সমাদৃত। সবাই এটাকে সবচাইতে বেশি মানুষের মধ্যে প্রচলন পেয়েছে। এই প্রচলিত সবচাইতে বেশি যে মনসা মঙ্গল কাব্য, সেটা হচ্ছে বিজয়গুপ্তের। আচ্ছা, মনসা মঙ্গলের অন্যান্য কবি হলেন নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজবংশী দাস, কেতকা দাস, ক্ষেমানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মনসা মঙ্গল কাব্যের নিচের কোনজন মনসা মঙ্গল কাব্যের কবি, তাহলে আমরা যদি এগুলো থাকে,
এই যে নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজবংশী দাস, কেতকা দাস, ক্ষেমানন্দ, এগুলো এদের নাম যদি থাকে তাহলে আমরা সেটা অ্যান্সার করব। এখানে বিজয়গুপ্ত থাকতে পারে, আরও কানা হরিদত্ত আদিকবি, এটা আমরা জেনে নিলাম। তাহলে মনসা মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের প্রাচীনতম, মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা। এর আরেক নাম কেতকা বা পদ্মাবতী, আরেক নাম হচ্ছে পদ্মপুরাণ। এর চরিত্র তিনটা: বেহুলা, চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর। মূল কাহিনী হচ্ছে এই যে বণিক চাঁদ সদাগর পূজা দিতে অস্বীকার করেছিল, সেজন্য তার পুত্রকে সর্পদংশনে হত্যা করে এবং তাকে ধনহারা করে দেয়। আর বেহুলা ছিল লক্ষিন্দরের নবপরিণীতা, না মানে নতুন স্ত্রী আর কি, নবপরিণীতা ছিল বেহুলা। এটাও মনে রাখতে হবে, এটা এখানে নেই কিন্তু আমি বলে দিলাম যে বেহুলা ছিল লক্ষিন্দরের নবপরিণীতা, ঠিক আছে। এরপরে এর কবিরা হলেন বিজয়গুপ্ত, আদিকবি কানা হরিদত্ত, বিজয়গুপ্তের মনসামঙ্গল অর্থাৎ বিজয়গুপ্তের মনসামঙ্গল পদ্মপুরাণ সর্বাধিক সমাদৃত। মনসামঙ্গলের অন্যান্য কবিরা হলেন নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজবংশী দাস, কেতকা দাস, ক্ষেমানন্দ, ঠিক আছে। এটা সুন্দরভাবে মনে রাখবে। আচ্ছা, এবার দেখো চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যে লৌকিক দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত। চণ্ডী শিবের দ্বিতীয় স্ত্রী, পার্বতীর অবতার। তাহলে লৌকিক দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত। এই চণ্ডীটা আবার কে? চণ্ডী হচ্ছে শিবের দ্বিতীয় স্ত্রী, পার্বতীর অবতার। তাহলে আমরা যে বিষয়টা এখানে জানতে পারলাম যে লৌকিক দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল, ঠিক আছে। এই চণ্ডী কিন্তু আবার শিবের দ্বিতীয় স্ত্রী। এখন যদি বলা হয় চণ্ডীকে, তখন শিবের দ্বিতীয় স্ত্রী। চণ্ডী কার স্ত্রী? শিবের স্ত্রী, ঠিক আছে। আচ্ছা, মানিক দত্ত চণ্ডীমঙ্গলের আদিকবি। তাহলে চণ্ডীমঙ্গলের আদিকবিকে মানিক দত্ত। শ্রেষ্ঠ রচয়িতা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এখানে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কিন্তু কবিকঙ্কন, এটা মনে রাখতে হবে। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি? কবিকঙ্কন। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা কে? কবিকঙ্কন, মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবিকে, সেটা হচ্ছে মানিক দত্ত, ওকে। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী দুইটি, যথা কালকেতুর উপাখ্যান ও ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি সদাগরের কাহিনী, এটা ও আছে এখানে, সদাগরের পরে একটা দন্তেশ্বর পরে একটা ও আছে, যেটা হয়তো উঠে নাই প্রিন্টে টাইপ করার সময়। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী দুইটি, কি কি? কালকেতুর উপাখ্যান ও ধনপতি সদাগরের কাহিনী। দেখো, কালকেতুর উপাখ্যান নিয়ে আমরা কথা বলি। কালকেতু ও ফুল্লরার সংসার ছিল অনটনে ভরা। এখানে ঘটনাটা ছিল, মূল ঘটনাটা হলো কালকেতুর উপাখ্যানে যে কালকেতু এবং ফুল্লরার সংসার অনটনে ভরা ছিল। এই যে অনটনে ভরা একটা সংসার, এই সংসারে যে 12 মাসা, ফুল্লরার যে 12 মাসের দুঃখ সুখের কাহিনী, সেটাই কিন্তু এখানে বর্ণিত হয়েছে। ফলে পরে তারা এই দেবী চণ্ডীর সহায়তায় প্রচুর ধন সম্পদের মালিক হয়, তাই না? আবার ধন সম্পদের মালিক হলে আমাদের মানব জাতির বৈশিষ্ট্য অনুযায়ী সে আবার যে ধন সম্পদ দিয়েছে দেবী, তার কথা কিন্তু আমরা ভুলে যাই। পরে কিন্তু এই যে প্রতারক ভাড়ু দত্তের ষড়যন্ত্রের ফলে কিন্তু সে কি হয়? আবার ধন হারা হয়ে যায়, কিন্তু অবশেষে দেবীর শরণাপন্ন হয়ে আবার ধন সম্পদ ফিরে পায়। এটা হলো কালকেতুর উপাখ্যানের একটা ঘটনা আর কি, মূল থিমটা। তো যাই হোক, দেখো, কালকেতু ও ফুল্লরার সংসার ছিল অনটনে ভরা। নায়িকার জবানিতে তার 12 মাসের দুঃখ দুর্দশার কথা ফুল্লরার 12 মাসা তুলে ধরা হয়েছে। এই যে আমি বললাম যে নায়িকার জবানিতে তার 12 মাসের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। এখানে ফুল্লরার তাহলে আমরা 12 মাসা বলতে কি বুঝলাম? নায়িকার জবানিতে তার 12 মাসের দুঃখ দুর্দশার বর্ণনা, সেটাই হচ্ছে 12 মাসা, ঠিক আছে। আমরা 12 মাসা বলতে যেটা বুঝলাম সেটা হচ্ছে নায়িকার জবানিতে তার 12 মাসের দুঃখ সুখের বর্ণনা। এটা হলো 12 মাসা, যেটাই তুলে ধরা হয়েছে এটা কালকেতুর উপাখ্যানে, ঠিক আছে। দেবীচণ্ডীর কি 12 মাসা হলো কেন্দ্রীয় নারী চরিত্রের 12 মাসের দুঃখ দুর্দশার আত্মবিবরণী। কেন্দ্রীয় নারী চরিত্র যখন নিজেই
আত্মবিবরণী, অর্থাৎ নিজেই যখন বিবরণ প্রদান করে তার 12 মাসের দুঃখ দুর্দশার কথা, তখন সেটা হয় 12 মাস্যা। দেবীচণ্ডীর কৃপায় কালকেতু ও ফুল্লরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়, তাই না? এই যে ওরা ছিল অনটনে ভরা একটা সংসার ছিল, এই অনটনে ভরা সংসার থেকে সে দেবী চণ্ডীর কৃপায় সে বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়। ধন গর্বে তারা দেবীকে ভুলে যায়, প্রতারক ভাড়ুদত্তের ষড়যন্ত্রের ফলে দুঃখে পতিত হয়। তাহলে ধনগর্বে ওই যে ধন পাওয়ার যে নিজের ভিতরে একটা গর্ব অহংকার তৈরি হয়, সে অহংকারে তারা দেবীকেই ভুলে যায় যে দেবী তাদেরকে সম্পদ দিয়েছিল, তাই না? কিন্তু প্রতারক ভাড়ুদত্তের ষড়যন্ত্রের ফলে আবার দুঃখে পতিত হয়। ওই যে মানুষ যখন ভুলে যায় তার অতীত, তখন কিন্তু তার উপরে আবার বিপদ নেমে আসে, তাই না? অবশেষে দেবীর শরণাপন্ন হয়ে তারা আবার পুনরায় ধন সম্পদ ফিরে পায়। ওকে, আচ্ছা, ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি সদাগর ছিলেন উজানি নগরের বণিক। তাহলে ধনপতি সদাগর কোন এলাকা কোথাকার বণিক ছিলেন? উজানি নগরের। ধনপতি সদাগরের 2 স্ত্রী লহনা ও খুল্লনা। ওকে, এই হলো চণ্ডীমঙ্গল কাব্যের মূল বিষয়। আমরা এখান থেকে জানতে পারলাম যে চণ্ডীমঙ্গল কাহিনী দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত। চণ্ডী শিবের দ্বিতীয় স্ত্রী, মানিক দত্ত আদিকবি, শ্রেষ্ঠ রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী 2টি। কালকেতুর উপাখ্যান, ধনপতি সদাগরের কাহিনী। কালকেতুর উপাখ্যানের প্রধান চরিত্র 2টা, কালকেতু ও ফুল্লরা। নায়িকার এখানে 12 মাস্যা বলতে বোঝায় কেন্দ্রীয় নারী চরিত্রের দুঃখ, 12 মাসের দুঃখ দুর্দশার আত্মবিবরণী। এরপরে দেবী চণ্ডীর কৃপায় কালকেতু ফুল্লরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়। ধনগর্বে তারা দেবীকে ভুলে যায়, প্রতারক ভারদত্তের ষড়যন্ত্রের ফলে তারা দুঃখে পতিত হয়। অবশেষে দেবীর শরণাপন্ন হয়ে আবার ধন সম্পদ ফিরে পায়। ধনপতি সদাগর উজানিনগরের বণিক ছিলেন। ধনপতি সদাগরের 2 স্ত্রী লহনা ও খুল্লনার। ওকে, এটা ক্লিয়ার, একেবারে ক্লিয়ার রাখতে হবে, নিজের ভিতরে এটা সেট আপ করে নিতে হবে। দেখো, আমরা এখন ধর্মমঙ্গল নিয়ে আলোচনা করি। ধর্মমঙ্গল ধর্ম ঠাকুর নামে কোনো এক পুরুষ দেবতার পূজা হিন্দুদের ডুম সমাজে প্রচলিত ছিল। হিন্দুদের ডুম সমাজ এটা কিন্তু সবচাইতে নিম্নবর্ণের হিন্দু সমাজ। এরা ধর্ম ঠাকুর নামে এক পুরুষ দেবতার পূজা করত। ধর্ম ঠাকুর প্রধানত দাতা, নিঃসন্তানীকে সন্তান দান করত। অনাবৃষ্টি হলে ধর্ম ঠাকুর প্রধানত দাতা, সন্তান দান, অনাবৃষ্টি হলে ফসল দান, কুষ্ঠরোগে সুস্থ করা, এটা ছিল ধর্ম ঠাকুরের কাজ। ধর্ম ঠাকুরের মহাত্মা প্রচারের জন্য ধর্মমঙ্গল কাব্য রচনা ধারার সূত্রপাত হয়। এই যে ধর্ম ঠাকুর যে দাতা, সে নিঃসন্তানকে সন্তান দেয়, অনাবৃষ্টি হলে ফসল দেয়, কুষ্ঠরোগীকে সুস্থ করে, এরকম একটা মহাত্মা বর্ণনার জন্য ধর্মমঙ্গল কাব্য ধারার সূত্রপাত হয়। ওকে, আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের 2টি কাহিনী হলো রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ও লাউ সেনের কাহিনী। তাহলে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টা? 2টা। কি কি কি? রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর লাউ সেনের কাহিনী। এই কাব্যধারার আদি কবি ময়ূর ভট্ট। এই ধর্মমঙ্গল কাব্য ধারার আদি কবিকে ময়ূর ভট্ট। অন্যান্য কবিদের মধ্যে আছে রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস এবং সহদেব চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে ধর্মমঙ্গল কাব্যটা একটা থিম নিয়ে যদি আমরা আলোচনা করি, যে এটা নিম্নবর্ণের হিন্দু ডুম সম্প্রদায়ের মধ্যে এক ধর্ম ঠাকুর নামে একটা ঠাকুরের পুরুষ দেবতার পূজা তারা দিত। এই ধর্ম ঠাকুরটা হচ্ছে নিঃসন্তানকে সন্তান দান করত, অনাবৃষ্টি হলে ফসল দিত, কুষ্ঠরোগীকে সুস্থ করত। এই ধর্ম ঠাকুরের মহত্তা বর্ণনার জন্যই কিন্তু ধর্মমঙ্গল কাব্য ধারার সূত্রপাত হয়। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী 2টি, হরিশ্চন্দ্রের কাহিনী ও লাউ সেনের কাহিনী। এই কাব্য ধারার আদিকবি ময়ূর ভট্ট। মনে রাখতে হবে, আদিকবি ময়ূর ভট্ট। কোন কাব্য ধারার? ধর্মমঙ্গল কাব্য ধারার। তাহলে যদি অন্যান্য কবিদের মধ্যে আছে রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস এবং সহদেব চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
দেখো এখন আমরা অন্নদা মঙ্গল নিয়ে আলোচনা করি। চণ্ডী ও অন্নদা মূলত দুই অভিন্ন একই দেবীর দুই নাম। এই চণ্ডী, যেটা আমরা আগে চণ্ডী মঙ্গল পড়ছি, সেখানে যে শিবের দ্বিতীয় স্ত্রী চণ্ডী, এই অন্নদাও ঠিক একই দেবী, অর্থাৎ ওই শিবের দ্বিতীয় স্ত্রী পার্বতীর অবতার যে পার্বতী আছে, এই পার্বতীর একই দেবীর দুটি নাম, চণ্ডী ও অন্নদা। ঠিক আছে, এই দেবীর কাহিনী অন্নদা মঙ্গলে স্থান পেয়েছে। অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের শেষ ও অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে এই যে অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। এরপরে ভারতচন্দ্রের উপাধি কি? রায়গুণাকর। ওকে। তিনি প্রাচীন ভুরসুট পরগনা পেরু আধুনিক হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে এই ভারতচন্দ্র কোথায় জন্মগ্রহণ করে? প্রাচীন ভুরসুট পরগনা পেরো আধুনিক হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন, রাজসভার কবি ছিলেন, তাই না? তাহলে ভারতচন্দ্র কোথাকার কবি ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার, এবং তার আদেশেই অন্নদামঙ্গল কাব্য রচনা করে। এই অন্নদামঙ্গল কাব্য কিন্তু ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা হচ্ছে এই অন্নদামঙ্গল কাব্য। এটা কার আদেশে রচনা করে? রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। যদি বলি যে ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন? রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। অন্নদামঙ্গল কাব্য তিনটি খণ্ডে বিভক্ত: শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল ও মানসিংহ অন্নপূর্ণ মঙ্গল। ওকে, তাহলে অন্নদামঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিভক্ত? তিনটি খণ্ডে: শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল ও মানসিংহ অন্নপূর্ণ মঙ্গল। সত্যবীরের পাঁচালী কবির জন্য একটি বিখ্যাত গ্রন্থ। কবির অন্য একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে সত্যবীরের পাঁচালী। কার? ভারতচন্দ্র রায়গুণাকরের। তার সত্যবীরের পাঁচালীর লেখককে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকরের একটি গ্রন্থ হচ্ছে সত্যবীরের পাঁচালী। অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি, ঈশ্বরে পাটনি প্রার্থনা করেছে তার সন্তানের জন্য। দেখেন, তাহলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার কমন আসতে দেখা যায় এই উক্তিগুলো। কে প্রার্থনা করেছে? ঈশ্বরী পাটনি। কি প্রার্থনা করেছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আচ্ছা, বরর পিরিতি বলির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। ওকে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুলি রেখি দেবালয় এড়ায়। তাহলে এই উক্তিগুলোর স্রষ্টাকে ভারতচন্দ্র রায়গুণাকর। ওকে, নগর পুরী লেখি দেবালয় এড়ায়, তার মানে এখানে বোঝাচ্ছে যে যদি একটা শহর পুড়ে যায় তাহলে মসজিদ, মন্দির, গির্জা কোনো কিছুই থাকে না, সব শহর পুড়ে যায়, তাই না? এটা বোঝানো হচ্ছে। তাহলে অন্নদামঙ্গল কাব্য, অন্নদা এটা কোন দেবী? ওই যে চণ্ডী, অন্নদা চণ্ডী অভিন্ন এক দেবী, সেটা হচ্ছে শিবের দ্বিতীয় স্ত্রী পার্বতীর অবতার। আগে আমরা চণ্ডীমঙ্গল কাব্যে জেনেছি। এরপরে এই দেবীর কাহিনী অন্নদামঙ্গল কাব্যে স্থান পেয়েছে। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, যার উপাধি ছিল রায়গুণাকর। সে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি ছিলেন। তার আদেশেই অন্নদামঙ্গল কাব্য রচনা করে। তিনি ভুরসুট পরগনা পেরু আধুনিক হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অন্নদামঙ্গল কাব্য, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অংশ তিনটা, খণ্ড তিনটা: শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল ও মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল। সত্যবীরের পাঁচালী কবির আরও একটি বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি, ঈশ্বরী পাটনি প্রার্থনা করেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বরর পিরিতি বলির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে কি দেবালয় এড়ায়। ওকে, আচ্ছা, এবার জীবনী সাহিত্য। মধ্যযুগের প্রভাবশালী বৈষ্ণব ধর্ম প্রচারক ছিলেন শ্রী চৈতন্য দেব। তাহলে আমরা এটা নিয়ে আগে বলছিলাম, হয়তো ফার্স্ট ক্লাসে মনে হয়
তোমাদের সাথে কথা বলেছিলাম যে মধ্যযুগের প্রভাবশালী ধর্ম, এই শ্রী চৈতন্যদেবকে মধ্যযুগের প্রভাবশালী বৈষ্ণব ধর্ম প্রচারক। তাহলে শ্রী চৈতন্যদেব কি ধর্ম প্রচার করতেন যদি প্রশ্ন করি, তাহলে উত্তর হবে বৈষ্ণব ধর্ম প্রচারক। বাংলা সাহিত্যের একটি পংক্তি না লিখেও তার নামে একটি যুগের সৃষ্টি হয়, যা চৈতন্য যুগ নামে পরিচিত। তাহলে বাংলা সাহিত্যের একটি পংক্তিও লিখে নাই, এরকম প্রভাবশালী বৈষ্ণব ধর্ম প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব। বাংলা সাহিত্যের একটি পংক্তিও লিখে নাই, কিন্তু তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500, চৈতন্য যুগ 1501 থেকে 1700, চৈতন্য পূর্ব যুগ 1701 থেকে 1800 সাল পর্যন্ত। এটা মনে রাখতে হবে যে চৈতন্য, বিশেষ করে এটা মাঝখানেটা যে চৈতন্য যুগ কোনটা, 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ। অনেক পরীক্ষায় আসছে দেখা যায়, পরবর্তী পরীক্ষাগুলোতে এখান থেকে আসবে। তাহলে বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী গ্রন্থ কর্চা নামে পরিচিত। তোমরা এখনো যদি শেয়ার করে না থাকো, দ্রুত শেয়ার করো, দ্রুত শেয়ার করো, কারণ শেয়ার না করলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে এটা পৌঁছাবে না, তারা ভালো একটা গুছানো প্রস্তুতি নিতে পারবে না। ঠিক আছে, তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করো যাতে তারা একটা গুছালো প্রস্তুতি নিতে পারে। তাহলে বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী গ্রন্থ কর্চা নামে পরিচিত। এখানে কর্চা শব্দের অর্থ হচ্ছে বায়োগ্রাফি। কর্চা শব্দের অর্থ হচ্ছে বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত, জীবনী, তাই না, দিনলিপি, ডায়েরি। ওকে, এই কর্চা কিন্তু আবার সকল ডায়েরিকে তুমি বলতে পারবে না, কর্চা বলতে পারবে না। কর্চা শুধু ওই যে শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ, সেটাই শুধু কর্চা নামে পরিচিত। নিচে 3টি কর্চা উল্লেখ করা হলো, নিচে 3টি কর্চা, তার মানে চৈতন্য জীবনী। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষার চৈতন্য যুগে চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ। তাহলে বাংলা ভাষায় চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ কোনটা? চৈতন্য ভাগবত। কিন্তু যদি জয়দেবের কিন্তু একটা আছে, কি বলে, জীবনী গ্রন্থ আছে, যেটার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃতম, এটা কিন্তু জয়দেবের সংস্কৃতে লেখা, সেটা কিন্তু বাংলা এখানে উল্লেখ করি নাই, তবে সেটা কিন্তু বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের সবচেয়ে আদি গ্রন্থ হচ্ছে জয়দেবের কোনটি? চৈতন্য চরিতামৃতম। সেটা লেখা সংস্কৃত ভাষায়, ঠিক আছে। কিন্তু বাংলা ভাষায় লেখা জীবনী সাহিত্য, অর্থাৎ চৈতন্যদেবের জীবনী সাহিত্য লেখা জীবনী গ্রন্থ, সেটি হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, ঠিক আছে। লুচন দাসের চৈতন্য মঙ্গল, এটাও কিন্তু জীবনী সাহিত্য। এখানে মঙ্গল উল্লেখ থাকলেও সেটা আসলে মঙ্গল কাব্য না, সেটা জীবনী সাহিত্য। আচ্ছা, কৃষ্ণ দাস কবিরাজের চৈতন্য চরিতামৃত বাংলা ভাষার সবচেয়ে তথ্যবহুল চৈতন্য জীবনী। তাহলে বাংলা ভাষার সবচেয়ে তথ্যবহুল চৈতন্য জীবনী কোনটি? বৃন্দাবন দাসের চৈতন্য চরিতামৃত। ওকে, দেখো, মর্সিয়া সাহিত্য ও সুফি সাহিত্য। মর্সিয়া শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে সুখ প্রকাশ করা, তাই এই সাহিত্যকে বাংলার শুকগীতি বলা হয়। তাহলে মর্সিয়া আরবি ভাষার শব্দ। মর্সিয়া কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। এটা আরবি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে শুকগীতি, শুকগাথা। এই সাহিত্যে বেশিরভাগ অংশ আরবি সাহিত্য থেকে অনুদিত। এই সাহিত্যের বেশিরভাগ অংশ কোথা থেকে অনুদিত? আরবি সাহিত্য থেকে অনুদিত। আরবি সাহিত্যে মূলত কারবালা ইমাম হুসেন ও অন্যান্য শহীদদের ঘটনা এই সাহিত্যের উপজীব্য। তাহলে জীবনী সাহিত্যের মূল উপজীব্য কি? সেটা হচ্ছে কারবালার ঘটনা, ইমাম হুসেন এবং অন্যান্য শহীদদের ঘটনা। এটা ছিল এই মর্সিয়া সাহিত্যের, অর্থাৎ শুকগাথা, শুক সাহিত্যের একটি উপজীব্য। মর্সিয়া ধারার উল্লেখযোগ্য কবি নিম্নরূপ। এ ধারার প্রথম কবি শেখ ফৈজুল্লাহ, বিখ্যাত কাব্য জয়নবের চৌতিসা। তাহলে এই ধারার প্রথম কবিকে, মর্সিয়া সাহিত্যের প্রথম কবিকে, মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি হচ্ছেন শেখ ফৈজুল্লাহ। তার বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত মর্সিয়া কাব্য হচ্ছে, অর্থাৎ শুক কাব্য হচ্ছে জয়নবের চৌতিসা। এটা কিন্তু কারবালার প্রান্তরের শহীদদের ঘটনা নিয়ে লেখা। হ্যাঁ, 16 শতকের চট্টগ্রাম জেলার
ফতেহাবাদে জন্মগ্রহণকারী দৌলতুজির বাহারাম খান কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহকে বিষয়বস্তু করে জঙ্গনামা কাব্য রচনা করেন। তাহলে এই যে দৌলতুজির জঙ্গনামা কাব্য কে রচনা করেন? দৌলতুজির বাহারাম খান। এর বিষয়বস্তু কি? কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহ, তাই না? দৌলতুজির বাহারাম খান কোথায় কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রাম জেলার ফতেহাবাদে। কত শতকে? 16 শতকে। ওকে, তাহলে 16 শতকে চট্টগ্রাম জেলার ফতেহাবাদে জন্মগ্রহণকারী দৌলতুজির বাহারাম খান কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহকে বিষয়বস্তু করে রচনা করেন জঙ্গনামা কাব্য, তাই না? এই জঙ্গনামা কাব্য এটাও কিন্তু এই কারবালার ঘটনা নিয়ে লেখা, কারবালার যুদ্ধ বিগ্রহ নিয়ে লেখা। আচ্ছা, কাশিমের লড়াই শেরবাজের বিখ্যাত কাব্য। তাহলে কাশিমের লড়াই কাব্যটিকে রচনা করে শেরবাজ। দেখো, সুফি ধর্ম, সুফি সাহিত্যটা নিয়ে মাত্র 2টা লাইন, এটাও এখানে শেষ করে দিয়েছি কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি তোমাদের কাছে সবচাইতে অনুরোধ করব যে এইখানের যেভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটা ক্লাসের একটা পিডিএফ শিট বা সকল ক্লাস মিলে একটা পিডিএফ শিট আমি তোমাদেরকে উপহার দেব যদি তোমরা ভিডিওটি শেয়ার করো এবং কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাও, রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, তারপরে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। তোমাদের কাজ হচ্ছে 5টা কাজ তোমাদের। যদি পিডিএফ শিটটা নিতে চাও তোমাদেরকে 5টা কাজ করতে হবে, কোনো অর্থ দিতে হবে না। সেজন্য তোমাদের কি করতে হবে? প্রথমে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করতে হবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ওকে, দ্বিতীয় নাম্বার, লাইক করতে হবে যদি ভালো লাগে, আর তোমার মূল্যবান মতামত সহ হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিতে হবে, আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে হবে। দেখো, সুফি ধর্ম হচ্ছে প্রেমবাদ, সে প্রেম আল্লাহ প্রেম। সুফি মতে স্থানিক প্রভাব লক্ষণীয়। সুফি ধর্ম এটা একটা ধর্ম, যে একটা মতাদর্শ, যে ওই সময়কার মানুষগণ সুফিবাদে বিশ্বাসী ছিল, তারা আল্লাহর সাথে মানুষের যে প্রেম এটা নিয়ে আলোচনা করত, তাই না? এখানে স্থানিক প্রভাব লক্ষ্য করা যায়, তার মানে একটা নির্দিষ্ট স্থান ভেদে এই সুফি মত প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই সুফি মতের প্রভাবে ভারতবর্ষে দেখা দেয় চিন্তা বিপ্লব। তাহলে কারো কিসের প্রভাবে ভারতবর্ষে চিন্তা বিপ্লব হয়? সুফি মতের প্রভাবে। তাহলে সুফি মতের প্রভাবে ভারতে কিসের সৃষ্টি হয়? চিন্তা বিপ্লব। ওকে, ধন্যবাদ সকলকে আমাদের ক্লাসগুলো উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।